আমরা একটা অ্যারের যোগফল দেখতে চাচ্ছিলাম, তাই না? অ্যারে নেই একটা, প্রথমে কি দিব, রেঞ্জ দেই, ইজিলি হয়ে রেঞ্জ দিয়ে যদি করি 1 থেকে কত, আমরা 100 পর্যন্ত সংখ্যার যোগফল চাচ্ছি। হতে পারে না এরকম যে এটা কিভাবে করবেন? প্রসিডিউরাল একদম ফর, এরপর আর ইয়ার কিছু নাই, আর নিচের লেভেলে কোড। এখানে কি করবেন, কাউন্ট দেন, একটা কাউন্ট দিয়ে কি করবেন, এই অ্যারের কাউন্ট কত পর্যন্ত অ্যারের ইয়া আছে, ভ্যালু ইয়া ভ্যালু আছে কতটা। এখন প্রতিবার যদি প্রথমে কি কাজ করবেন, এখানে একটা যেই যোগফলটা হবে ওই যোগফলটা রেখে দিবেন, একটা নতুন ইয়ে নিলাম, ভেরিয়েবল নিলাম। প্রথমে ওটার মান হচ্ছে 0, 0 থেকে কমবে বা আবার বাড়বে, তাই না? যেহেতু যোগ করব, কি কাজ করতে হবে, প্রথমে আগে ভ্যালুটা নেন, যে ভ্যালুটা কি আছে। এইভাবে হলে প্রতিবার ভ্যালুটা চলে আসবে না? এখন যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটা যোগ করবেন, যোগ করে রাখবেন কিসের মধ্যে, এই রেজাল্টের মধ্যে। এই রেজাল্টের মধ্যে এইভাবে রেখে দেন, রাখা হলো না? এখন ঝামেলা যেটা হবে, প্রথমবার রেজাল্ট আসবে কি 1, দ্বিতীয়বার আসবে 2, তাহলে প্রতিবার এই রেজাল্টের ভ্যালুটা আপডেট হয়ে যাবে। আপনার তো দরকার এই রেজাল্ট প্রথমে যেটা আছে ওটার সাথে যোগ করা। তাহলে কি করবেন, এখানে আর একটা রেজাল্ট নেন, এবার হবে না, যে রেজাল্টটা আছে ওটার সাথে এই অ্যারের যে ভ্যালুটা ওটা কি কাউন্ট হয়ে যোগ হয়ে আবার রেজাল্টের মধ্যেই থাকবে। ক্লিয়ার? এটা এক লাইন কমানো যায়, জাস্ট এখানে যদি আপনি প্লাস দেন তাহলে সেম কাজটা হবে। ক্লিয়ার? এখন এই লুপের পরে কি যদি ইকো রেস করেন তাহলে পেয়ে যাবেন। দেখি তো, লোকাল হোস্ট জেন্ডার মধ্যে পিএইচপি কেন আসে নাই? অ্যাপসি অন করতে হবে না, জ্যাম্প। আসে, দেখা যাচ্ছে না এবার। দুইটা আছে, একটা কে ক্লিয়ার? এখন এই জিনিসটা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করা যায়। এখানে আবার বাড়ায় দেন 1000 পর্যন্ত সংখ্যার আপনি যোগফল চাচ্ছেন, সেম জিনিস। খুব ইজি না নিজে নিজে করলে? আর এটাই পিএইচপি এর একটা বিল্ট ইন আছে, কি দিয়ে করবেন, ইকো অ্যারে সাম দিয়ে জাস্ট কি করবেন, এই অ্যারেটা দিয়ে দিলেই হলো, একই রেজাল্ট আসবে। কিন্তু নিজে নিজে বানানো শিখবেন প্রতিটাই। এটা যদি আমি কি করতাম, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে করতাম, তাহলে সেম কোডটাই কপি করতে পারেন। জাস্ট কি লিখতে হয় অবজেক্ট ওরিয়েন্টেডে, ক্লাস শব্দটা লিখতে হবে, এরপর কি একটা ক্লাসের নাম দিবেন। আমরা কি দেই, সাম দেই, দিলাম। এরপরে সেম জিনিসটা যদি দিয়ে দেন, এটা রাখতে হবে কি, একটা পাবলিক ফাংশন নিয়ে অটো কল হবে, এই জন্য কনস্ট্রাক্টে নেই, যাতে আর ঝামেলাটা না হয়। এখানে অ্যারেটা নিয়ে নিলাম। এইবার যদি এখানে দেই সেম জিনিসটা, এখন কি আসবে, এই রেজাল্ট যেটা এখানে আগে একটা ক্লাসে কি লিখতে হয়, জাস্ট এই ইয়াতে প্রপার্টিতে ভিজিবিলিটি দিতে হবে। ভিজিবিলিটি দিলেন, এই অ্যারের যদি পাইতে হয় কি যেন রেজাল্ট, এটা যদি পেতে হয় কি করতে হবে, অবজেক্ট সাইন দিয়ে
এই পার্থক্য এতটুকু, তাই না? আর সব ঠিক আছে না? এখন জাস্ট কাজটা কি, নিউ সাম আসলো, এখানেই আপনি দিয়ে দিলেন এই এরটা এখানে দিলেন, এখান থেকে রেজাল্ট আবার নেওয়া যাবে না? দিয়ে দিলাম কি রেস না, এখানে ইকো করি, এই তো আসে কিনা, আসে না? কিন্তু আপনারা লিখবেন নরমালি কিভাবে, এখানে কি ওবিজে দিয়া এইটা পরের লাইনে নরমালি নিয়ম না, ওবিজে এরপর কি রেস আসবে না, সেম জিনিস, ক্লিয়ার? এই তো অবজেক্ট ওরিয়েন্টেড, কঠিন কি আছে? ইনস্ট্যান্সিয়েশন কি, ইনস্ট্যান্সিয়েশন, তারপরে মডিফায়ার, ইনহেরিটেন্স, ইন্টারফেস, রিটার্ন টাইপ, অটো লোড, রিফ্লেকশন, টাইপ হিন্টিং, ক্লাস কনস্ট্যান্ট, তারপর কি লেটেস্ট স্ট্যাটিক বাইন্ডিং, ম্যাজিক মেথড, মেথড প্রপার্টিজ দেখানো হয়েছে, আর কি আছে এখানে যেটা বলছে ট্রেড, হ্যাঁ মানে আমরা প্র্যাকটিক্যালি না দেখা ওর উপরে টপিক থেকে স্যার আপনি 10 মিনিট বা 5 মিনিট বলে দেন, এটা ধারণা কোন উপরে টপিক বলতে এখানে না এখানে এই এইগুলো, জি 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 এটা আলাদা সময় নেবেন। অবজেক্ট শুধু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে টপিকটা আছে না, এখান থেকে যেমন ইন্টারফেস বিষয়টা, তারপর রিটার্ন টাইপস কি কি হতে পারে বললে আমরা পড়লে জিনিসটা সহজ হয়ে যাবে, মানে এখান থেকে আপনি দেখবেন না, দেখবো তখন আমাদের সহজ হবে আর কি। এটা শেষ করেন, এরপরে যেখানে না বুঝেন এটা আবার বলবেন, ঠিক আছে? অটো লোডিং এর আগের সিস্টেমটা এখন চেঞ্জ হয়েছে, আগে দেখেন কি ছিল, অটো লোডিং ক্লাস, মেনি ডেভেলপার্স writing object oriented application creates one PHP source file per class definition। আপনার নরমালি যারা লারাবেলে কাজ করছেন দেখবেন যে ক্লাস বেসড ফাইল হয়, আপনি এই যোগ করবেন, এখানে জাস্ট এই ফাইলের নামটা দিয়ে দিলেন sum.php, তো জাস্ট এই এটার মধ্যে থাকবে কি, এগুলা না থেকে জাস্ট শুধু এই সামের এই অংশটুকু ক্লাসটুকু থাকলো, এইভাবে অনেক সময় ক্লাস হয়। তো প্রতিটা জাস্ট ক্লাসের নামে ফাইলের নাম হইলো, ওইভাবে নরমালি হইলে আপনি ওই ফাইলগুলো কিভাবে লোড করে নিয়ে আসবেন, ওটার জন্য পিএইচপির বিল্ট ইন একটা সিস্টেম আছে, এসপিএল অটো লোড রেজিস্টার নামে। এখানে দেখেন এসপিএল অটো লোড রেজিস্টার ফাংশন, এইভাবে ফাংশন লেখার নিয়মটাকে কি বলে, টাইপ হিন্টিং না, অ্যানোনিমাস ফাংশন না, কোনো নাম নাই। দেখেন আমরা কি করব, এখানে নতুন করে একটা ফাইল নিয়ে আমরা নিউ ফাইল, sum.php, কি লাগবে শুরুতে, পিএইচপি কি শেষ করতে হয় এখানে, এরপরে কি বলছে, আচ্ছা এখানে
অটোলোড ক্লাস নেম পিএসপি, তারপরে এতটুকু বাদ দিই। এখন কি আছে, আর সবকিছু সেম। নিয়া দেখেন তো কাজ করে কিনা। এখানে একটা চেঞ্জ করে দিই না, 99। আমাদের এই ক্লাসটাই তো এখানে নাই, কি যেন সাম যে ক্লাসটা লিখছিলাম না, ক্লাসটা কি এখানে আছে? ক্লাস কোথা থেকে পাইলো আর কিভাবে ইয়া করলো? ইনক্লুড কিভাবে করছেন দেখছেন? জাস্ট অটোলোড এসপিএল অটোলোড রেজিস্টার দিয়ে ফাংশন লিখবেন, এখানে অটোমেটিক্যালি নিচে যে ক্লাসটা লিখবেন ওই ক্লাসটা অটোমেটিক্যালি ধরে নেবে, এখানে নিয়ে ওই নামে ডট পিএইচপি খুঁজবে। এখানে যে নামটা দিবেন এই নামটা এখানে যাবে, ওইটার সাথে ইনক্লুড করবে কি ওই সাম এই ডট পিএইচপি, এতটুকু ইয়া করলো, খুঁজলো, যদি পায় তাহলে এখানে ওই ফাইলটা দেখায় দিবে, পুরো ক্লাসটা শো হবে। এইখানে যেটা আছে এটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। কারণ একসাথে যদি অনেক হয়, যখন যে যতটুকু দরকার ততটুকু কল করে আপনি ইউজ করলেন, না হয় যদি 10টা ফাইলে আপনার একই 10 জায়গায় দরকার আপনার ক্লাস, 10 জায়গায় এইভাবে কপি না করে ফাইল জাস্ট এভাবে ইউজ করবেন, ইজি হয়ে যায় না ব্যাপারটা। আর কি আছে এখানে, আরেকটা কাজ করা যায়, ভাডাম করে দেখেন কি আসে। স্যার এখানে দেখতেছি যে আমরা ইনক্লুডের কাজটি অটোলোড করতেছি। ইনক্লুড আপনি ইনক্লুড নরমালি করলে কি, আচ্ছা এই সেম জিনিসটা, আচ্ছা দেখি তো ইনক্লুড দেওয়া হয় কিনা, আপনি যে বললেন না না দেখেন তারপর ইনক্লুড দেওয়া হয় কিনা, সেম জিনিসই তো তাই না? ও এই ক্লাসের নামটা আপনি লিখে দিলেন, হ্যাঁ আচ্ছা তাও কাজটা তো স্যার এটাই করতেছে আপনার, হ্যাঁ এটা করতেছে, কিন্তু এই নামটা বারবার যে এখানে দিয়ে দিবেন ওটা দরকার নেই, একটা জাস্ট কপি করলে অটোমেটিক্যালি সে পেয়ে যাবে। এই সাম নামটা তো এখানে লিখতে হচ্ছে না, লিখতে হচ্ছে এতটুকু ডাইনামিক না, যখন 6টা ফাইল পাস করবেন তখন তো 6 বার ইনপুট করতে হবে, আবার ইয়া করতে জাস্ট এতটুকু কপি করে উপরে দিয়ে দিলেন হয়ে যাবে, ও নিজে থেকে পেয়ে যাবে। মানে নামটা ডাইনামিক হয়ে গেল, নামটা ডাইনামিক হয়ে গেল না। তারপরও করি দেখি এইভাবে কোনো প্রবলেম ক্রিয়েট করে কিনা। আসলো তাই না? তাহলে ওটার কাজ ছিল ডাইনামিক করা। এটা আপনার জেন্ডার কোশ্চেন জানতে হবে, ওই মনে করে জানলেও জানবেন, আর এটা ডাইনামিক করা ওই জন্য জানলেও জানবে, ঠিক আছে? আগে অটোলোডের যেটা সিস্টেম ছিল এখন এরকম হয়ে গেছে। এখানে এসপিএল অটোলোড রেজিস্টার যেটা, এখানে ফাংশন নিলেন, নাম নিলেন, এই নামটায় বারডাম করলে কি পায়, এখানে ফো আছে, এখানে ইমপ্লিমেন্ট ইটসেলফ এই আই টেস্ট নাকি, দেখেন এবার কি আসে, জাস্ট কি আসছে, ওই যেটা ইয়া নিছেন পরের টুকু পাইলো, যেটা ইমপ্লিমেন্ট মানে কি, ইন্টারফেসের ইমপ্লিমেন্ট হইছে ইন্টারফেসের জন্য এটা ইউজ হয়। তাহলে আই টেস্ট মূলত কি, এটা ইন্টারফেস। এখন বলতেছি ইন্টারফেসটা কি সে পায় নাই, এই নামে কোনো ইন্টারফেস ক্রিয়েট করা নাই আমাদের, আছে আমাদের কোনো ফাইল নেই, অটোমেটিক্যালি এখানে একটা এরর দিয়ে দিল স্ট্রিং আই টেস্ট। আচ্ছা ওটা এখানে ইন্টারফেস আই টেস্ট নট ফাউন্ড, এখানে পাওয়া যায়নি। আর যেটা নিলেন ওটা কি, এই যে আমাদের যতটুকু দরকার ওখানে কি পায় মূলত ওটা দেখায় দিস, ঠিক আছে? এই এতটুকু হয়েছে অটো লোডিং এর কাজ। আর বাকিগুলো আসলে ওইভাবে যদি না পায় সেই এরর হ্যান্ডলিংটা কিভাবে করবেন না করবেন এগুলা ট্রাই ক্যাচ এর ব্যাপারটা আসলে এখানে ক্লিয়ার না। ট্রাই ক্যাচটা কি কেস কি করতেছে, শুধু আমাকে এরর মেসেজটা থ্রো করতেছে। যদি না পায় ট্রাইয়ের কাজ হচ্ছে প্রথমে আবার চেষ্টা করবে যে এর নামে কোনো কিছু আছে কিনা। আপনার যদি এক্সিকিউশন হয় তাহলে করে দিল, কিন্তু কোনো কারণে দেখা গেল ওখানে এরর আছে, এররটা সে ক্যাচে ধরবে,
ক্যাশে আমি যে মেসেজই পাস করি সেটাই দিয়ে দিলাম। এটা যদি আপনি করেন, নিজে ক্রিয়েট করে নেন, তাহলে ক্রিয়েট করে নিতে পারলেন। ট্রাই ক্যাশের নতুন একটা জিনিস যোগ হয়েছে PHP 7, এটা ফাইনালি, এটা পরে দেখানো হবে। ঠিক আছে, কনস্ট্রাক্ট ডিস্ট্রাক্টর দেখানো হয়েছে, ভিজিবিলিটি, অবজেক্ট ইনহেরিটেন্স। এখানে আসলে যারা PHP তে কাজ করতে চান এটা পুরোটাই, কোনোটা অ্যাভয়েড করার সুযোগ নেই। অবজেক্ট ওরিয়েন্টেডে সিলেবাসে কি আছে না আছে ওটার চেয়ে বড় কথা হচ্ছে এটা দরকার। একটা মিনিটের কাছে তাহলে আমরা ইনহেরিটেন্সটা দেখি। Inheritance is a well-established programming principle. PHP makes use this principle. Its object model. This principle will affect the way many classes and objects relate to one another. আচ্ছা, এটা কাজটা দেখেন কি করছে। জাস্ট এটা পারে নেই, কি করতে হয়, একটা ক্লাস থাকলে আপনি ওই ক্লাসের যাবতীয় সবকিছু আবার অন্য ক্লাসে পাইতে চাচ্ছেন, ওই জন্য কি করতে হবে, ওই ক্লাসটা এক্সটেন্ড করা, ওটা একটা চাইল্ড বানানো নাকি, এটা আপনাদের জানাই আছে। তারপরে আর কি আছে, স্কোপ রেজলিউশন জানা আছে। স্ট্যাটিক কিওয়ার্ড দেখি, এটা দিয়ে কি করে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? In PHP 7, calling non-static method statically is deprecated. Non-static method statically deprecated and will generate an e-deprecated warning. Support calling non-static method statically may be removed in future. আচ্ছা, PHP 5.7 আমাদের আরেকটা জিনিস দেখার দরকার ছিল, কি জানেন, স্যান্ডবক্স না, এখানে ভুল হইলে অনেক সময় সঠিকটা দেখায়। শেষের দিকে আচ্ছা, এই স্ট্যাটিক জিনিসটা কিভাবে করবেন, জাস্ট কাজ কতটুকু, পাবলিক আপনার যে ভিজিবিলিটি দিচ্ছেন এরপরে স্ট্যাটিক এটা লিখে দেয়া কিওয়ার্ডটা। এখন এটার ভ্যালুটা দেখেন কিভাবে আসতেছে। এখান থেকে যদি আমি করি, কি যেন, ও তারপরে আমাদের এইটা তো স্ট্যাটিক না, কি করব, নিউ, এরপরে ফো দিলাম, এরপরে কাজ কি, দেখেন তো আসে কিনা। এর আগে আপনারা কি শিখছিলেন, এখানে যদি কোনো ভ্যালু থাকে, প্রপার্টিটা মেথড থেকে, সেলফ ক্লাসের মেথড থেকে কি যদি কল করতেন তাহলে কি করতে হইতো, দিস দিতে হইতো না, এরকম, এরপরে এরকম ছিল, তাই না? আর যখন এটা স্ট্যাটিক, তখন আর ওইটা দিয়ে চলবে না, তখন কি লিখতে হবে, সেলফ দিলেই হবে। এসকেপ রেজলিউশন, এখানে কি দিতে হয়, ডলার সাইন। আর যদি বাইরে থেকে অ্যাক্সেস করতে চাচ্ছেন তখন জাস্ট এইটা আপনি কল করতে চাচ্ছেন বাইরে থেকে, তখন কি করবেন, জাস্ট ক্লাসের নাম লিখলেন, স্কোপ রেজলিউশন দিবেন,
এই এটা কি করতে হবে, একটা ইকো দেন। ফাংশন তো স্ট্যাটিক হয় না স্যার? হয় কিনা দেখি। এখন আমি ফাংশনটাই ইয়ে করব, এখানে দেখব, সেই ক্ষেত্রে কি করব? হবে না? পাইছেন আপনারটা? এখানে কোনো কিছু যোগ করলাম, পাচ্ছে না? জাস্ট স্ট্যাটিক থাকলে আপনার সুবিধা কি, আর অত প্রসিডিউরে লিখতে হবে না, কি স্কোপ রেজোলিউশন দিয়ে লিখলেই হবে। এখন আপনার স্ট্যাটিক না, ওটা কিভাবে লিখলে পাবে? এটা 7 থেকে পায় না, এরর দিবে। ও যে এখানে এসে 7 থেকে দেখেন, 7 এর ডেপ্রিকেটেড এরর আসবে। এই 7 এরটাই আপনাদের দরকার। একই ফিউচার, এটা কি বাদ দিয়ে দেওয়া হতে পারে এইভাবে। এখন ডেপ্রিকেটেড আছে, ফিউচার একদম বাদ, লেখাই যাবে না। এটা বলছে কোথায় দেখেন, এখানে বলা আছে ইন PHP 7 কলিং নন স্ট্যাটিক মেথড, যেটা স্ট্যাটিক না ওটাকে যদি আমি কি করি, স্ট্যাটিক্যালি যেভাবে কল করে স্ট্যাটিক ডাটা ওইভাবে যদি কল করি, সেটা এখন ডেপ্রিকেটেড আছে। জেনারেট ভবিষ্যতে কি করবে, will generate an e-deprecated warning. এখন support calling non-static method statically may be removed in future. ঠিক আছে, ভবিষ্যতে এটা বাদ দিয়ে দেওয়া হতে পারে। এই তো যে কল করতে হয় কিভাবে, তাই না? আর একটা কি আছে, যে আপনি যদি করেন, প্যারেন্টের কোনো ডাটা পাইতে চাচ্ছেন, সেম ওয়ে আর কি, এক্সটেন্ড করলাম ফো। এখানে আমি কি করলাম, ফো স্ট্যাটিক নিয়ে আমি নতুন একটা মেথড নিয়ে, সেখানে আমি এই প্যারেন্টের ফোর কোন একটা পেতে চাচ্ছি, মেথড এই কি যেন প্রপার্টি। তখন কি করতে হবে, জাস্ট প্যারেন্ট লেখা, এই একই সিস্টেম, সেলফ, যেখানে সেলফ মানে কি সেলফ ক্লাস, আর প্যারেন্ট মানে প্যারেন্টের যে ক্লাসটা আছে ওই একই নিয়মে ডলার সাইনটা এক্সট্রা দিতে হবে। অবজেক্ট সাইন হলে ওই সময় ডলার সাইন লাগতো না, এখন লাগবে। এটা খেয়াল রাখবেন যে অনেক সময় ডলার সাইন না দিয়ে করবে, যে কি অবস্থা এরকম। ঠিক আছে, সেম জিনিস এখানে যা আছে। আর কি আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস না অ্যাবস্ট্রাকশন। এখানে কি করবে, জাস্ট এটাও এক ধরনের ক্লাস। কি ক্লাস? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মূলত কাজ কি, কোন ক্লাসের আপনি এইগুলো নরমালি দরকার হয়, প্রজেক্ট ম্যানেজার যে থাকে আপনাকে ক্লাস বানায় দিল, একটা বানায় দিয়া জাস্ট কি কি মেথড হবে ওগুলো সে বলে দিল, মেথডগুলা আপনার ওই সময় কাজ করতে হবে কি, এটা এক্সটেন্ড করে ওই সেম মেথডটাই আপনাকে লিখতে হবে, ওটার উপরে বেস করে কাজ করবেন। এখানে যখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখলো, এখানে কি আছে, অ্যাবস্ট্রাক্ট প্রোটেক্টেড করে রেখে দিল গেট ভ্যালু। অ্যাবস্ট্রাক্ট প্রোটেক্টেড ফাংশন কি লিখলো, প্রিফিক্স ভ্যালু দিয়া এখানে রাখলো। এরপরে প্রিন্ট আউট কি করলো, দিস গেট ভ্যালু, এই গেট ভ্যালুর যেটা আছে ওটা এখানে পাবে। সেকেন্ড যখন এক্সটেন্ড করলো, সেম জিনিসটাই লিখতে হয়েছে, দেখেন গেট ভ্যালু, এখানে গেট ভ্যালুটা আছে, এটা আবার পাবলিক। অ্যাক্সেস করার জন্য, হ্যাঁ অ্যাক্সেস তো অ্যাবস্ট্রাক্ট, আপনি প্রোটেক্টেড করতে পারতেন। প্রোটেক্টেড চাইল্ড ক্লাসে অ্যাক্সেস করা যায় না, চাইল্ড ক্লাস না, ভিতরে তো রিমুভ করা যাবে, এমনি করা যায় তো চাইল্ড ক্লাস পাবলিক ফাংশন দিয়ে তো করতে হবে। আচ্ছা ওইটা দেখেন পরে, যে এখানে কি করলাম, গেট ভ্যালুটা রাখলাম। গেট ভ্যালু যখনই দিব, এটা পাবে কোথায়, এই যে দেখেন প্রিন্ট আউট, যেখানে এখানে আবার এই দিস দিয়া গেট ভ্যালুটা করা আছে, তাহলে প্রিন্ট আউট করলেই এই জিনিসটা পাবেন। এখন সেম জিনিস
এখন ব্যাপারটা হচ্ছে কোনোটা বাদ দিলে হবে কিনা। আচ্ছা দেখেন, এরপর প্রিফিক্স ভ্যালু, যেটা এখানে প্রিফিক্স ভ্যালু আছে, দুইটাই কিন্তু ইয়া করতে হয়েছে, যেগুলো অ্যাবস্ট্রাক্ট ওখান থেকে এখানে এটাও সেট করছে। প্রিফিক্স ভ্যালু যেটা দিবেন, প্রিফিক্স রিটার্ন প্রিফিক্স দিয়ে এরপরে সাথে ইয়া করলো কমপ্লিট ক্লাস, ঠিক আছে। এরপরে আবার কি করলো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস আরেকটা দেখালো। আচ্ছা এতটুকু আমরা দেখি আসে কিনা। এখানে যদি দেই, এখানে যতগুলো আছে অ্যাবস্ট্রাক্ট যেই মেথড, এগুলা অবশ্যই আপনার চাইল্ড ক্লাসে কি করতে হবে, থাকতে হবে। আচ্ছা দেখেন, এখন মূলত এটাকে আপনি কি করবেন, নিউ বানাইলাম, এটাই না কাজ। নিউ বানানোর পরে অবজেক্ট সাইন দেই, নরমাল আগের যে নিয়ম সেটাই। তারপরে কি করব, প্রিফিক্সের এটা ওটা না দিয়ে দেখি, ইকো ও বি জে দিয়ে তারপরে কি, মূলত ডাটাটা পাবো কিভাবে, এই প্রিন্ট আউট। প্রিন্ট আউট যদি করেন তাহলে পাওয়ার কথা না, একটা আমরা দেই নেই, পাওয়া গেছে তাই না। তারপরে এখানে যদি কোনো চেঞ্জ নিয়ে আসে তাই না, সেম জিনিস যদি কি করি, ওবিজের মধ্যে কি করব, এই ভ্যালুটা দিয়া, যে প্রিফিক্স ভ্যালু আছে এর মধ্যে একটা ভ্যালু পাঠাইতে হবে তাই না, প্রিফিক্স দিলাম, এতটুকুই। এখন দেখি কি করে, এটা মূলত পাবে কিভাবে তাহলে, ও এখান থেকে তো ইকো করা যাবে তাই না, এখানে পাবলিক ফাংশন করা আছে না, এখন তো ইকো করা যায়। ওটা যদি করি সেই ক্ষেত্রে পাচ্ছে না। দেখেন এখানে উপরে ইয়া আছে, এখানে নাই। ও আচ্ছা, এটা লিডার। আপনি যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো ইয়া অ্যাবস্ট্রাক্ট করে থাকেন, আচ্ছা এটা আমি অ্যাবস্ট্রাক্টটা আবার কেটে দিই দেখি, প্রোটেক্টেড তো। দেরি করলে আমাদের তো দেরি করার সময় নেই, যে এরকম তো হয় না, পাইলে কই নাকি অ্যাবস্ট্রাক্টের মতো ঘটনা রাখছেন না, তো অ্যাবস্ট্রাক্ট না, নন অ্যাবস্ট্রাক্ট মেথড। ভিতরে যদি কি পাবলিক মেথড ব্যবহার স্যার করেন, অ্যাবস্ট্রাক্ট মেথড যেটা মানে আমাদের অ্যাবস্ট্রাক্ট কার্স মধ্যে স্যার মেথডটা আছে অ্যাবস্ট্রাক্ট মেথড 19 নম্বরে বলছো। আচ্ছা মানে এই ইয়া না, এটার উপরেটা এখানে, না না স্যার একদম উপরে, হ্যাঁ এই অ্যাবস্ট্রাক্ট মানে গেট ভ্যালুর নিচেরটা যে লেফট প্রোটেক্টর ফাংশন প্রিফিক্স ভ্যালু মানে এটা স্যার অ্যাবস্ট্রাক্টের মতো এখানে সেমিকোলন দেওয়া আছে। না না ওটা তো আর ব্যাপার না, ওটার জন্য ইনো দিতে ওই আমরা ইউএসএ সেট দেব, এরকম যদি রাখি তাহলে দিবে না, এখন দেবে না, হ্যাঁ আবার ইয়েস সেমিকোলন লাস্টে। আচ্ছা সেমিকোলন হয় না তাই তো, জাস্ট এতটুকুর জন্য না। তাহলে অ্যাবস্ট্রাক্ট যদি লিখে দিচ্ছেন, এটা অবশ্যই কি করতে হবে, এটা অবশ্যই এই চাইল্ড ক্লাসে আপনার এটা ডিফাইন করে দিতে হবে, সেট করতে হবে। এটা যদি লিখতাম তাহলে আর ঝামেলা হইতো না তাই না। পাবলিক ফাংশন প্রিফিক্স ভ্যালু
এখানে সামথিং দিয়ে দিলাম, রিটার্ন। আচ্ছা না, ওটা তো আমি নিচ্ছিই না। পার্সিডর কেন এখানে ভেরিয়েবল নাই? পার্সিডরটা দেখেন তো, আনএক্সপেক্টেড। ও, এখানে মূলত একটা ভেরিয়েবল চাচ্ছে। এটা কি সেম হইতে হবে? প্রিফিক্স কথা না। না, থাকলেই হলো, একটা ভেরিয়েবল দিলেই হলো। এখানে আপনার যেভাবে আছে এইভাবেই থাকতে হবে। একটা ভেরিয়েবল যদি একটা আছে, আমি যদি দুইটা দেই তাহলে আবার ঝামেলা হবে। দেখুন তাহলে মূল কথা হচ্ছে যে উপরে যে ফাংশন যে কটা থাকবে নিচে ফাংশন যে কটা থাকা লাগবে, তাহলে ওখান থেকে কি পোস্টে পাঠা দিলে হবে না? আপনার উপরে কি নেওয়া আছে? একটা ভেরিয়েবল এখানে আছে, আপনি যদি এখানে দুইটা নেন তাও এরর। ওখানে একটা থাকলে একটাই নিতে হবে। তবে হ্যাঁ, এখানে যদি আপনি একটা ডিফল্ট দিয়ে দেন, ট্রু বা কোনো কিছু একটা দিয়ে দিলাম, দেখেন সেই ক্ষেত্রে মনে হয় এরর দিবে না। এটা পেয়ে গেছে, এটা ট্রু হয়ে গেছে কোন একটা না, যেটাই হোক, মানে যদি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দেন তাহলে আর ঝামেলা করবে না, তাহলে আর ঝামেলা করবে না। কিন্তু নরমালি আপনি আরেকটা নেবেন, নিয়ে দেখেন বার 3 যদি নেই, এরকম হবে না। হ্যাঁ, এইটা উপরে যদি থাকতো আরেকটা দেখেন, তাহলে আবার হইতে পারে হয়তো ভার 2। এখানে তিনটা, ওটা বিষয় না। না না, ওটা বিষয় না। এখানে যদি আরেকটা লিখতাম তাহলে হইতো যে কোনো নামে, ঠিক আছে। সিকোয়েন্সটা এখানে যদি এটা আবার লাস্টে থাকতো তাহলে এরর দিত না মনে হয়, দেখেন। আচ্ছা, এটা না দিয়া এখানে আমি ডিফল্ট কোনো ভ্যালু দিয়ে দিলাম, আর এখানে যদি না দেই সেই ক্ষেত্রে আবার হবে না। ক্লিয়ার? একটু প্যাচ আছে, এটা একটু ইয়া করবেন। মূল কাজটা হয়েছে আপনাকে ক্লাস একজনে বানায় দিল, বুঝতেছেন না কিভাবে কাজ করবেন, কোনটার পর কোন ক্লাস নেবেন, সে প্রথমে একটা বানায় দিল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওইটা ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে তো আর আপনি গিয়ে কোনো চেঞ্জ করতে পারবেন না, এবং ওখানে যা থাকবে ওইভাবে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে সরল নিয়ম। গরল করতে চাইলে এটা কতভাবে করা যায়, আপনি কতভাবে চেঞ্জ করা যায় নিয়ম, ওগুলো দেখবেন। যেটা এখানে পাবলিক আছে ওখানে আবার কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, গেল অ্যাবস্ট্রাক্ট আপনাদের। এই যে অ্যাবস্ট্রাক্টে এতটুকুই। এই যে ডিফল্ট থাকলে তখন ঝামেলা করবে না, ঠিক আছে। এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এরপরে ইন্টারফেস। ইন্টারফেসটা একটু গুরুত্বপূর্ণ না? ইন্টারফেস মূলত একটা ক্লাস না নাকি? এটা ইন্টারফেস কোনো ক্লাস না, দেখেন ক্লাস শব্দটা নাই, জাস্ট ইন্টারফেসটা, ক্লাস শব্দটাই লিখে নেই এখানে। অনেকটা ইন্টারফেসের এই অ্যাবস্ট্রাক্টের মতো না? ক্লিয়ার? অনেকটা অ্যাবস্ট্রাক্টের মতো, কিন্তু ইন্টারফেসটা হলো এইভাবে সেট করা থাকে আর কি, সেম জিনিস। হ্যাঁ, এখানে আপনি জাস্ট ওইটা ইউজ করবেন। এখন এটা কত এই একটা ইন্টারফেস আর একটা ইন্টারফেসে এক্সটেন্ড করতে পারবেন, নরমালি ক্লাস যেরকম এক্সটেনশন করেন আর কি, ওটা করতে পারবেন, ঠিক আছে। দেখেন প্রথমে কি করা, নরমালি ইন্টারফেসটা কি করতে হয়, অন্য ক্লাসগুলো কি করতেন, এক্সটেন্ড করতেন। আর যখন কোনো ইন্টারফেস থাকবে ইন্টারফেসকে আপনাদের ইমপ্লিমেন্ট করতে হবে। যদি ওটা কোথাও কাজে লাগান সেক্ষেত্রে দেখেন নরমালি যখন ক্লাস লেখা টেমপ্লেট, ইমপ্লিমেন্টস কি আই টেমপ্লেট, এইটা, ঠিক আছে। এখানে প্রাইভেট ভার করা সেট ভেরিয়েবল নিলাম, দুইটা
প্যারামিটার থাকবে, এখানে দুইটা আছে উপরে, তিনটা যদি নিতে চান তাহলে কি ওই যে ডিফল্ট একটা দিয়ে নেবেন। ওই একাধিকও মনে হয় সেম ভাবে একাধিকও হবে যদি এরকম করেন। ইন্টারফেসটা ওই যে ডেভেলপমেন্ট আপনি যখন ইয়া আছেন, বস পজিশনে আছেন, আপনি বানাই দিবেন ইন্টারফেস। তাহলে অ্যাবস্ট্রাক্ট আর ইন্টারফেস অ্যাবস্ট্রাক্ট এখানে একটু দেখেন কেন করবেন। অবজেক্ট ইন্টারফেস allow you to create code which specify which methods class must implement. এটা এক অর্থে তো সহজ। Interface are defined in same way class but with interface keyword replacing class keyword and without any of the method having their contents. আপনারা এটা পড়া থাকলো আপনি বলবেন আমাদের যে অ্যাবস্ট্রাক্ট এবং ইন্টারফেসের মধ্যে আসলে দুইটা কেন আলাদা জিনিস, দুইটা কেন ইউজ করব, একটা ইউজ করলে তো হয়। হ্যাঁ, স্টাডি করে আমাদের সবাই বলবেন, ঠিক আছে? তো প্রায় সেম জিনিস, তারপরে কেন একটা যেটা আছে আপনার ওখানে যেটা দেখা গেছে, একটা হচ্ছে তাৎক্ষণিক, যেটা এই ইন্টারফেস একাধিক আপনি বানায় রাখতে পারেন এবং ওটা এই একটার মধ্যে আরেকটা আপনি এক্সটেন্ড করতে পারেন। এই এক্সটেন্ড করতে পারবেন, প্রথমে একটা বানাইলেন এই ইন্টারফেস, বানানোর পর মনে হলো না এখানে আর একটা মেথড যোগ করলে ভালো হতো, আর একটা মেথড জাস্ট আগেরটা কি করবেন এক্সটেন্ড করে ইউজ করতে পারবেন। এখানে পরেরটাতে আছে ইন্টারফেস এ দিয়ে বানাইলেন ফো, এরপরে ইন্টারফেস বির মধ্যে মনে হলো যে এটাও দরকার, ওটা আবার নতুন করে এখানে লিখবেন না, একটা লেখা আছে এখানে জাস্ট আবার বাস, এখানে মূলত দুইটাই আছে, এক্সটেন্ড করে এও পাইলেন বিও পাইলেন না, এক্সটেন্ড করতে হবে এখানে ইন্টারফেসের মধ্যে, ইন্টারফেস দুইটাই ইন্টারফেস, এটা ইউজ করতেছেন না আপনি, আপনার একটা ক্লাস বানায় সেটার মধ্যে নিচ্ছেন না, এই দুইজন হচ্ছে জাব ভাই আর কি, এদের মধ্যে এক্সটেন্ড হবে, আলাদা না, সমগোত্রীয়, দুইটাই ইন্টারফেস, ঠিক আছে? যখন এটার বাইরে আপনি নেবেন ক্লাস, যখন লিখবেন তখন ইমপ্লিমেন্ট করবেন বি, এই বি ইমপ্লিমেন্ট করা মানে এও আছে বিও আছে, ক্লিয়ার? এই একটা দৃশ্যত পার্থক্য আমি বলে দিলাম, আরো বের করেন কতগুলো আছে, ঠিক আছে? এরকম এই ভিতরে অনেকগুলো আছে, ঠিক আছে? হ্যাঁ, এক্সটেন্ড করা যায়, ইন্টারফেসের মধ্যে ইন্টারফেস কি করবেন এক্সটেন্ড করতে পারবেন। বানাইছেন প্রজেক্ট ম্যানেজারের জন্য সুবিধা হলো এটা, ঠিক আছে? একটা বানাইলে মনে হলো না আরো দুটো বাকি আছে, এই প্রথমটা আপনাকে দিলে দ্বিতীয়টা বললেন যে দুটো সহ কাজ করবে নি, ঠিক আছে? কাজ ভাগ করে দিলেন, আমি ক্লাস বানাই দিয়েছি এইভাবে এইবার কাজ করেন। অনেক সময় ডাটাবেস ডিজাইন করে দেয় যারা প্রজেক্ট ম্যানেজার থাকে, যারা কোডার ওইগুলো শুধু কোড করে, প্রত্যেকটা একদম ধারণা দিয়ে দেয়া থাকে, এখানে আপনি কমেন্টিং সিস্টেম করে দিতে পারবেন একদম, ঠিক আছে? এরপরে মজার জিনিস হচ্ছে ট্রেডটা এখানে ইয়ে আছে, ট্রেডটা নরমালি একটু ভিন্ন, এতক্ষণ যেটা দেখছেন ওটার চেয়ে একটু ভিন্ন, এটা ভিতরে ইউজ করতে হয়। আপনারা যদি ওই যে ইউজ করেন লারাভেল কিংবা কোনো ফ্রেমওয়ার্ক, নরমালি নেম স্পেস ভাবে ইউজ করতে হয়। ট্রেড বানাইবেন, এই ট্রেডটা জাস্ট কি করতে হবে, এটা এই সমগোত্রীয় অনেকটা ইন্টারফেসের মতো, ইন্টারফেসে ক্লাস থাকে না, ট্রেডেও ক্লাস শব্দটা লিখতে হয় না, এটা একটা ট্রেড, ঠিক আছে? ট্রেড প্রথমে লিখলেই আপনি ওটার নাম দিলেন, ক্লাস শব্দটার বদলে কি হচ্ছে জাস্ট ইন্টারফেস হচ্ছে আর ট্রেড হচ্ছে। যখন ইন্টারফেস আর ট্রেড তখন ক্লাস শব্দটা থাকবে না, কিন্তু অ্যাবস্ট্রাক্টের সময় থাকবে, মনে থাকে জানো, ঠিক আছে? এতটুকু হয়েছে পার্থক্য। এখন এটা আবার কি করতে হয় নরমালি অনন্য ইয়ার মতোই, রিফ্লেকশন মেথড ভিতরে ইউজ করবেন। এতক্ষণ ওইগুলা কি ইমপ্লিমেন্ট করছেন, এক্সটেন্ড করছেন, এটা জাস্ট কি ভিতরে ওই ক্লাসের নামটা ইউজ লিখে দিবেন, সেম সবগুলা পেয়ে যাবে। এরপরে এইটার মধ্যে যেই গুলা আপনি ডিফাইন করে রাখছেন, ফাংশন, গেট রিটার্ন টাইপ, গেট রিটার্ন ডেসক্রিপশন, এটা সব এটার মধ্যে এখন আছে। মানে কোন প্রাইভেট প্রোডাক্ট থাকলে এটা পাইতো, দেখেন সেম জিনিস, ক্লাস বেস। আচ্ছা, ট্রেড বানাইলেন, এখানে দেখেন এটা আমরা দেখি
আচ্ছা এখান থেকে প্রথম দেখি বেস বানালে সে হ্যালো হ্যালো রাখলো ট্রেড কি সে হ্যালো সে ওয়ার্ল্ড পাবলিক ফাংশন সে হ্যালো নিয়া সে হ্যালো সেম মেথড আচ্ছা প্যারেন্টের সে হ্যালো নিল আচ্ছা এরপরে ওয়ার্ল্ড দেখেন এখানে কি করছে মাই হ্যালো ওয়ার্ল্ড নিয়ে এক্সটেন্ড করছে জাস্ট বেস এই বেসটা এখন আছে ইউজ কি করলো সে ওয়ার্ল্ড এই এটা ট্রেডটা ইউজ হলো এখন মূলত এটার ভিতরে কি ফর্মে আছে যখন মাই হ্যালো ওয়ার্ল্ডটা অবজেক্ট করা হয়েছে সে হ্যালো এই সে হ্যালোটা ইউজের ট্রেডের মধ্যে যে হ্যালোটা ওইটা মূলত হবে ঠিক আছে এই প্যারেন্টেরটা প্রথমে পাবে দেখেন হ্যালো ওয়ার্ল্ড এটাই নরমাল যদি ফর্মে লিখতাম ওটা কিভাবে হইতো দেখেন সহজ করি আমরা প্রথমে এখানে সে ওয়ার্ল্ডটা বাদ দিলাম ধরেন এটা নাই টোটালি এখন এক্সটেন্ড করলে বেসটা পাচ্ছেন না এখন এইভাবে তো লিখতে জানেন তাই না মেথডটা সে হ্যালো আছে সেই মেথডটা কি করলাম আমরা ওভাররাইট করছি ওভাররাইট করে আগেরটা পাবো কেমনে আগেরটাও দরকার আগের মেথডে যেটা ছিল ওইটা দরকার আমাদের জাস্ট কি প্যারেন্টটা লেখা স্কোপ রেজোলিউশন দিয়ে এইভাবে নিলাম এটা ঝামেলা করার কথা না স্ট্যাটিক না আচ্ছা হ্যাঁ এইটা এইভাবে হয় ঠিক আছে প্যারেন্টেরটা নিলে এরপরে প্রথমে কি আসবে তাহলে এটার জন্য আসবে হ্যালো তারপরে এই স্পেস সহ কি আসলো ওয়ার্ল্ড এটা হচ্ছে নরমাল নিয়ম দেখেন কি আসে আসে না হ্যালো ওয়ার্ল্ড এটাকে আপনি একটু ঘুরে পেঁচায় কি করলেন এখানে কোনো কিছু লিখবেন না এটাই অন্য একটার মধ্যে লিখলেন একটা ট্রেটের মধ্যে লিখলেন ট্রেট না ট্রেড কি দিব টি নেম এখন এটা কি করবেন ইউজ টি নেম দেখেন এখন পাচ্ছে কিনা এখানে লিখতে হইতো ওটা না লিখে আমি আর একটা ট্রেড বানায় নিলাম সেম জিনিস এটা কঠিন কিছু হ্যাঁ এই ফাংশনটা ট্রেডের মধ্যে রেখে দিলেন ওটা ইউজ করলে ওটা পেয়ে যাচ্ছেন মানে আলাদা পার্থক্যটা কি যেমন আমরা ক্লাস ইউজ করতাম এখানে ইউজ করতেছি এখানে অনেক সময় দরকার হবে প্রজেক্ট বড় বড় যখন প্রজেক্ট করবেন এগুলো বিগ প্রজেক্ট হ্যান্ডেল করার সময় অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র করে বানায় রাখতে হবে ওই ট্রেডটা যে সেম জিনিস বারবার লেখার দরকার নাই ওইটাই আপনি কল করলেন একবার যে ছোট ছোট জিনিসগুলো মানে হচ্ছে যে ক্লাসে অনেকগুলো মেথড আছে এর মধ্যে কিছু মেথড আমার সবসময় দরকার আছে সেটা আমি হ্যাঁ লিখে দিয়েছি এবং অনেকের দরকার হবে একই প্রজেক্টে অনেকগুলো ফাইলে দরকার হবে ওখানে ইউজ করে জাস্ট এটা করলেন বড় প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য খুব ইজি একটা সিস্টেম এখানে তো ফাংশন প্যারেন্ট চাইল্ড প্যারেন্ট তো করা হয় না আপনি যেখানে ইউজ করতেছেন এইটার প্যারেন্ট হিসেবে বললাম না এটা এখানে থাকলে যেভাবে থাকতো ঠিক আছে ট্রিটা নিচে না এখানে যেভাবে থাকলে যেভাবে কাজ করতো এটার প্যারেন্ট হিসেবে কাজ করবে এখানে যদি আবার আমি বেস ক্লাস না রাখতাম তার মানে তো এই সে হ্যালো তো নাই প্যারেন্ট না তাহলে তার কাজ করবে না বেস ক্লাসটা ফ্লাই দিয়ে ট্রিটার মধ্যে রেখে পরে শুধু চেক করে দেখেন কিভাবে পাবে কোথায় শুধু ট্রি থেকে ইউজ করুন ট্রির কি কোনো ক্লাস ট্রি থেকে অ্যাক্সেস পাওয়া যাবে না শুধু ট্রির তো কোনো ক্লাস না সেই ক্ষেত্রে ভিন্নভাবে হবে হ্যাঁ হবে না কেন দেখেন ট্রিটা আপনি যেভাবে বলছেন তখন এই প্যারেন্ট নামে তো কোনো কিছু নাই যখন না এটাও বাদ দিলাম তাহলে কি এক্সটেন্ডটা বাদ দিতে হবে তাই না হ্যাঁ এখন মূলত টি নেমটা ইউজ করলে যদি সে হ্যালো দেই শুধু কি আসবে এই ওয়ালটা আসার কথা দেখেন কোন একটা আমাদের ভুল হয়েছে মিসিং হয়েছে ওখানে ইয়া দেই নেই না খুব খারাপ জিনিস মাফ করে না
এইগুলোই ঘুরে ফিরে বিভিন্ন ভাবে দেয়, আপনারা একটু দেখবেন। নেমিং কনফ্লিক্ট, নেম কনভেনশন, এই ওইগুলা কিছু জিনিস আছে। এরপরে আর কি আছে? অ্যানোনিমাস ক্লাস, ওই যে আপনাদের দরকার ছিল না। অ্যানোনিমাস ক্লাস হলে কি করবেন? এখানে একটু কঠিন করে দেওয়া ছিল, আমি যেটা দেখছিলাম সহজ করে কিভাবে দেওয়া যায়। এখানে কি করছে সহজটা কোনটা? এটা যদি দেখেন, ইকো গেট ক্লাস করলে কি ক্লাসের নামটা চলে আসে না? সেই ক্ষেত্রে দেখেন অ্যানোনিমাস বলে দিচ্ছে, একটা ক্লাসের অবজেক্ট চলে আসছে। আর বলতে পারতেছি যে এটা এই নামে আমাদের কোনো কিছু নাই, তাই না? এরকম লিখলাম, সেই ক্ষেত্রে কি করবে? সিনট্যাক্স এরর দিল কেন? সরি, ওইভাবে নিছে না, জাস্ট ক্লাস। এখানে অ্যানোনিমাস অনেক সময় এরকম এই কোশ্চেনটা আসে হুবহু এখানে যেভাবে দেয় না, এই বিভিন্ন পরীক্ষায় এরকম করে আসতে পারে, আপনাদের চেক করার জন্য। আপনারা জানেন কিনা অ্যানোনিমাস গেট ক্লাস দিয়ে এইভাবে নিউ ক্লাস দিলে কি আসবে? জাস্ট এই অ্যানোনিমাস এতটুকু, ক্লাস এট দ্য রেট অ্যানোনিমাস এতটুকু মনে থাকলে বাকিগুলা ওই ফাইলের নাম, তাই না? জ্যাম্পের stdocs একদম এতটুকু, কিছু কিছু কোশ্চেনে এতটুকুই থাকে, এখান থেকে ধরে দেয়। এখানে কি অ্যানোনিমাস ক্লাস রিটার্ন নিউ ক্লাস, হ্যাঁ এটা তো বুঝতেই পারছেন না? এখানে দেখেন রিটার্ন কি করছে, নিউ জাস্ট ক্লাস লিখে দিয়েছে, কোনো ক্লাসের নাম দাম কিচ্ছু নাই, ঠিক আছে, কোনো কিছু ডিফাইন করে নাই। সেই ক্ষেত্রে গেট ক্লাস অ্যানোনিমাস ক্লাস দিয়ে, ও অ্যানোনিমাস ক্লাস নামে একটা আছে এদের, সেম ক্লাস। এই গুলো ইকুয়েশন গুলো একটু দেখেন, আর কি আছে? এখানে একটা ভেজালের জিনিস আছে, দেখেন কি করছে, একটু প্যাচ আছে দেখেন। ক্লাস নিল, সাম ক্লাস নিলাম প্রথমে, এটা তো ক্লিয়ার। ইন্টারফেস নিলাম একটা, ইন্টারফেস তো এখন ক্লিয়ার আপনারা। সাম ইন্টারফেস, এটার মধ্যে কোনো কিছুই ডিফাইন করা নাই। একটা ট্রেডও নিলাম, সাম ট্রেড, কোনো কিছুই নাই, ঠিক আছে। এরপর বারডাম করলো কি, অ্যানোনিমাস একটা ক্লাস নিয়ে এটার ভ্যালু দেওয়া হয়েছে আবার 10, হ্যাঁ, এক্সটেন্ড করা হয়েছে সাম ক্লাস, এই সাম ক্লাস এক্সটেন্ড ইমপ্লিমেন্ট করা হয়েছে আবার সাম ইন্টারফেস, হ্যাঁ। এরপরে কি করা হয়েছে, প্রাইভেট নামে একটা নতুন প্রপার্টি নিলাম। সবকিছু কিন্তু কিসের মধ্যে? অ্যানোনিমাস ক্লাসের মধ্যে, এতটুকু যদি ধরেন। আচ্ছা, তারপরে কি করছে, কনস্ট্রাক্ট নামে আবার করছে, এটার মধ্যে যে ভ্যালুটা দিচ্ছেন ওটা পেয়ে যাবেন না, সাথে সাথে এটা কত 10 নিয়ে এটা রাখতেছে কোথায়, দিস নাম, নাম মানে কি এটা প্রাইভেট, তাহলে সাথে সাথে নামের ভ্যালু হয়ে যাচ্ছে কত, 10 হয়ে যাচ্ছে না? এটা তারপরে আবার ইউজ সাম ট্রেড, রেজাল্ট আসবে কত, দেখছেন? কোনটার মধ্যেই কিছু নেই, জাস্ট 10 এইছে বিষয়। এখন প্রাইভেটের ভ্যালু 10, এই যে ভিতরে 10 আছে, কোনটার মধ্যেই তো কিছু নাই, জাস্ট একটাই ভ্যালু পাঠানো হয়েছে। বারডাম করা আর রিটার্ন প্রথমেই তো কাজ করে দিস। এইটা শেষ এইভাবে আপনারা করতে পারবেন, মানে ক্লাস আর তাৎক্ষণিকভাবে একদম বানায় লেখার দরকার নেই, জাস্ট নিউ ক্লাস দিয়ে সব করা যাবে। অ্যানোনিমাস ক্লাস এখানে বলাই আছে, সাপোর্ট অ্যানোনিমাস ক্লাস ওয়াজ অ্যাডেড PHP 7. Anonymous class are useful when simple on-off object need to be created. খুব ছোট কিছু সময় এটা দরকার আছে। ওভারলোডিংটা দেখি আমরা। অ্যানোনিমাস দেখলাম,
overloading in PHP provides means to dynamically create properties and method. একটা দেখাই, এখানে আপনি ক্লাস লিখলেন টেস্ট, এখন এটার মধ্যে ক্লাসের মধ্যে কোনো কিছুই নাই, কি লিখলাম নিউ টেস্ট লিখলাম, কি লিখবো তারপরে অবজেক্ট। এখানে আপনি চাচ্ছেন যে প্রপার্টি নামে কি হবে, কোন প্যারামিটারে ভ্যালু দিবেন, এটা কি দেয়া যাবে এরকম? ধর কোনো কিছু নাই, দিবেন কিভাবে? এখানে তো নাই, এখন এর রেজাল্ট কি আসবে সেই ক্ষেত্রে? তাহলে কি এইভাবে দিলে আসবে? নাই, তাহলে কিভাবে পাবেন? দারুণ জিনিস তো। দারুণ তো। তারপরে স্যার উপরে একটা প্রবলেম নাম্বার লাইনটা কমেন্ট দিয়ে পরে দেন আছে নাকি? 2 নাম্বার লাইন বলতে এটা, এটা তো তাহলে তার নাই, সেট করে দিলাম। সেট করা নাই। ওই ক্ষেত্রে নরমালি নিয়ম হইছে যদি ফাংশন বানানো না থাকে, ডাইনামিক্যালি যদি ফাংশন বানানোর দরকার হয়, ভিতরে মেথড অথবা কোনো প্রপার্টি যদি ডাইনামিক্যালি দরকার হয় তখন এই ওভারলোডিংটা ইউজ হয়। PHP এর অবজেক্ট ওরিয়েন্টেডে যখন আপনার ডাইনামিক্যালি ক্রিয়েট করবেন কি প্রপার্টিজ এবং মেথড, তখন তিনটা জিনিস দরকার হয়, কল, আচ্ছা ইজ সেট, আনসেট, গেট, এটা হচ্ছে ওভারলোডিং এর সাথে জড়িত। গেট, আরেকটা হচ্ছে কল। কল কোথায়? আচ্ছা এখানে থেকে দেখি, গেট, সেট, ইজ সেট, আনসেট, এগুলো ডিটেইলস দেয়া আছে। অনেক বড় জিনিস করে দেয়া আছে, সবগুলো একসাথে দিয়েছে না? একটা হচ্ছে প্রাইভেট ভাবে একটা অ্যারে নিলাম ক্লাসের মধ্যে, তারপরে ডিক্লেয়ার্ড অন, এরপর প্রাইভেট হিডেন ইয়া নিলাম, সেট করলাম, আচ্ছা তারপরে কি আছে, এটা ডিবাগ দরকার নাই এতটুকু, এটা শেষ কোথায়? হ্যাঁ না, এই ট্রিগার এরর নামে একটা ইয়ে আছে, ওটা ইউজ করছি। আচ্ছা এটা বাদ দিই, সেই ক্ষেত্রে কি হয়, ইজ সেট, তারপরে আনসেট করা যাবে, গেট হিডেন, আচ্ছা প্রিটা আমাদের উপরে আছে, এখানে প্রপার্টি টেস্টটা আমরা নিলাম প্রথমে, এই আমরা নিচ থেকে দেখি, তাহলে যখনই আপনারা এক্সামে দেখবেন কি কল করা হয়েছে ওই হিসাবে দেখবেন, তাহলে সহজে হবে। বিশাল ক্লাস দেখে ভয় পাওয়ার দরকার নাই, যেটা মনে খুব ভীতিকর কোনো কিছু,
ঠিক আছে, এরকম দেখার দরকার নাই। এখান থেকে দেখেন প্রথমে এটা একটু অবজেক্ট ক্রিয়েট করা হলো, তাই না? প্রপার্টি টেস্ট ছোট করি ইয়ার জন্য। এরপরে কি প্রপার্টি এখানে কল করা হলো, অবজেক্টের এ প্রপার্টি কি আছে আসলে এখানে? ডাটা আছে, ডিক্লেয়ার্ড আছে, হিডেন আছে, নাই। তাহলে এটা পাবে কিভাবে? এটার একটা ভ্যালু দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে যদি না থাকে ওটা কি করবে? প্রথমে সেট করে, আচ্ছা ইয়াটা দেখেন, এই ভ্যালুটাকে সেট করলো, এটা কি স্যার ওই ক্লাসের মধ্যে কোন এক জায়গায় স্টোর হয়ে গেল, না বাইরে থেকে দিল? না, নতুন করে ওখানে ভিতরে ইয়ে হবে, ইনসার্ট হয়ে যাবে। মানে ঠিক আছে, ওই ক্লাসের ভিতরে মানে স্টোর আছে, মানে স্টোর করলাম। হ্যাঁ হ্যাঁ, স্টোর করতেছেন। প্রথমে কাজ করবে কি, সেটিংটা দেখেন, প্রথমে কাজ করবে কি, এই যে সেট আছে এখানে চলে যাবে। যখনই আপনি কোনো প্রপার্টি দিবেন, যেই প্রপার্টিটা উপরে সেট করা নাই, যেমন এ দিলাম, এখানে বি দেই, এ বি। যখন এবি কল করলাম, এবি নামে তো কোনো কিছু নাই, উপরে আছে ক্লাসের মধ্যে আপনার এবি নামে কোনো প্রপার্টি বানানো নাই। সেই ক্ষেত্রে যখন আপনি এই সেট দিয়ে রাখবেন, ডাবল আন্ডারস্কোর সেট, তখন এই প্রপার্টির নেম এর জন্য একটা প্যারামিটার নেবেন আর ভ্যালুর জন্য একটা প্যারামিটার নেবেন। ঠিক আছে, এখানে দেখা দেওয়া হয়েছে জাস্ট কি যে সেটিং নেম, মানে ওই প্রপার্টির নেমটা কি আর ভ্যালুটা কি। এইভাবে আপনি ওই নেম যদি নতুন কোনো কিছু কেউ দেয় তাহলে ওটা এখানে নেম আকারে পাওয়া যাবে, সেকেন্ড প্যারামিটারে ভ্যালুটা আসবে। এরপরে দিস ডাটা এখানে কি করছে, এই ক্লাসের ডাটা নামে যে অ্যারেটা আছে ওটার মধ্যে প্রথমে একটা ইনডেক্স বানানো, নেমটারে করা হয়েছে ইনডেক্স, আর ভ্যালুটা রাখা হয়েছে এই ইনডেক্সে, এই ডাটার মধ্যে নাকি। এরপরে সেকেন্ড কাজ হচ্ছে যখনই আপনি এটা সেট করবেন তখনই ওটা চলে যাবে। এটা দেখেন, যদি এই পর্যন্ত আমরা এটা কমেন্ট করি তখন আসে কিনা। এখানে আমরা ইকো করি না, ইকো করছি কোনো কিছু। যখন এরকম কোনো কিছু দিবেন, যাই দেন এখানে যা দিবেন তাই ওখানে মানে অটোমেটিক্যালি সেটে চলে যাবে। এই যে সেটিং এ এই নেমের মধ্যে অন ভ্যালুটা চলে গেছে। ঠিক আছে, এর আগে স্যার একটা एग्जांपल দেখেন, কোন কিছু সেট না করে যাচ্ছে বাইরে থেকে যে অ্যাক্সেস করলাম, ওটা কি স্যার সেম এরকম? তাহলে তো ওটা তো আর ইকো করলে করার পরে আসতেছে, সেটের মধ্যে কি সেট করতেছেন ওটা পাচ্ছেন না আপনি। না উপরে যে ওই ক্লাস, হ্যাঁ, ওটা তো স্টোর হইলো, কি যেন বলে ওটারে, পুশ করা। স্যার মানে ওভারলোডিং এ সেট থাকা হ্যাঁ ওটা অটো লোড। হ্যাঁ, এটা হচ্ছে ওভারলোডিং যখন করবেন এইভাবে আপনি বানায় চেক করতে পারবেন যে ইউজার কোনো কিছু দিচ্ছে কিনা নতুন করে। সেখানে এরকম করে পেয়ে যাবেন, আপনার বানানো নাই, ডাইনামিক্যালি ভ্যালু সে প্রপার্টিও বানাবে আবার ভ্যালুটাও দিবে। ওটা তো করলো ইনিশিয়ালি তো সেট থাকা লাগবে, তাইলে ওই না না, না থাকলেও তো কাজ করতেছিল, আমরা দেখলাম। আসলে এটা ইয়ার কারণে কিনা ওটা প্রাইভেট ডাটাটার মধ্যেও তো আমি অ্যাক্সেস দিতে পারতেছি এটাকে। এটা এখানে বাইরে দেখি তো, ওটা দেখবো না, আপনারা ওটা টেস্ট করে দেখবো না। তারপরে কি, যখনই আপনি এটাকে ইকো করবেন, প্রথমে তো সেট করলেন, এবির মধ্যে 1 পাঠাইলেন, যখন এটা ইকো করবেন অটোমেটিক্যালি ওভারলোডিং এর একটা ফাংশন আছে, মেথড আছে গেট। এই গেটের মাধ্যমে অটোমেটিক্যালি ওখানে চলে যাবে এই ফাংশন। যখন এটা ইকো করবেন আবার যেটা সেট করা নাই ওরকম কোনো কিছু, তখন অটোমেটিক্যালি এই গেট, হ্যাঁ, মেথডের মধ্যে এটা আসবে। নেম আসলো গেটিং নেম। আচ্ছা, কি এক্সিস্ট, এটা আমাদের টোটালি বাদই দিই, এটা দরকার নেই। সেট করা আছে কিনা, আচ্ছা ওটা আবার দেখি। এখানে দেখেন, ওখানে তো আবার বড় করে আছে, পুরোটা বাদ দিই, এখানে বাদ দিলাম। এখানে সেটিং এবির মধ্যে গেটিং এবি দেখছি, এই নেমটা বলতে কোনটা পাচ্ছে, যেই প্রপার্টিটা আপনি ডাইনামিক্যালি দিচ্ছেন, প্রপার্টিটা কল করতেছেন, ওইটা মূলত এই প্যারামিটারের মধ্যে পেয়ে যাবেন।
এটা হলো গেটের কাজ গেল। সেট গেট ক্লিয়ার। সেটের মধ্যে দুইটা থাকবে, একটা নেম থাকবে, একটা ভ্যালু, ডাইনামিক্যালি পেয়ে যাবেন। আর গেটের মধ্যে নেমটা এভাবে কল করতে পারবেন। এরপরে স্যার নেমটা না দিলে কি স্যার ওই অটো কোনো ইন্ডেক্স নিয়ে নেবেন? নেমটা সেট না করলে নেমটা যদি এখানে না দেন, তাই তো, না কোনো নেম ছাড়াই দিবেন, তাহলে কি এটা কিভাবে দিবেন? কোনো কিছুর মধ্যে তো রাখতে হবে, কোনো প্রপার্টির মধ্যে, কোনো ভেরিয়েবলের মধ্যে আপনি রাখবেন না। এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, বাট এখানে নেম কি থাকবে, বাট এখানে আমি নেম না দিলাম, তাহলে কি স্যার অটো নিউমেরিক ওইভাবে কোনো কিছু নিয়ে নেবেন? এখন কি স্যার এখানে গেটের মধ্যে দিবেন না, তাই? একদম নিচে কোথায়? এখানে? হ্যাঁ, এখানে ab কিন্তু 1 দেওয়া আছে, আমি ab না দিলাম। তাহলে কেমনে কি এটা লজিক্যাল? আচ্ছা, তারপরে বারডাম দেখেন, যখন আপনি বাইরে থেকে অনেক সময় আমরা চেক করি না যে ই সেট, এটা সেট করা আছে কিনা। এখন নরমালি তো এই এবি সেট করা নাই, ঠিক না, আমাদের ভিতরে প্রপার্টি নাই, কিন্তু এখানে এইভাবে সেট করছিলাম। এই কারণে ই সেট যখনই আপনি দিবেন, এই ই সেট ভিতরে আবার গিয়ে ই সেট চেক করে, অটোমেটিক্যালি এই মেথডে যাবে। যদি এখানে দেন, এখানে আপনি ওটা ভাবে হ্যান্ডেল করতে পারবেন। যদি কেউ ই সেট দিয়ে চেক করতে চায়, তাকে আপনি কি ধরনের মেসেজ দিবেন, এই মেসেজটা এখানে সেট করে দিতে পারবেন। ই সেট কোনটা দিছে, এই যে সেকেন্ড যে ইয়াটা, এই প্রপার্টিটা দিল, ওটা এখানে নেম আকারে পেয়ে যাচ্ছেন। আবার এখানে কি ইকো ইজ এটা সেট, তখন সে আবার এখানে আবার চেক করলেন ভিতরে আইসা যে সেট কিনা, নিজেই দিস ডাটা নেম এই এরর মধ্যে এটা আছে কিনা আপনি দেখলেন। দেখি আমাদের এই পর্যন্ত কি আসে। প্রথমে লাইনে কি হলো, ইজ এবি সেট কিনা, ট্রু বুলিয়ান। কিভাবে বুলিয়ান দিলাম ট্রু, এটা হচ্ছে এই এরর মধ্যে আছে কিনা। এখানে আমরা এরর মধ্যে রেখে দিয়েছিলাম না ডাটা, এররটা আমরা দেখছি ইজ সেট করে দিস ডাটা এই নেমটা দিয়ে আছে কিনা গেল। এরপরে আরেকটা কাজ হচ্ছে আনসেটও করতে পারবেন, এবং কেউ যদি আনসেট করতে চায়, সেটা আবার আপনি ডাইনামিক্যালি এখানে আনসেটের মধ্যে পেয়ে যাবেন যে কোনটা আনসেট করতেছে। আনসেটিং নেম আনসেট করবেন, দিসের এই ইয়া থেকে আনসেট করে দিলেন, ঠিক আছে। ক্লিয়ার এই পর্যন্ত? এরপরে আনসেট যেহেতু হয়ে গেছে, কি হবে আনসেট, এবি আনসেট হয়ে গেছে। এখন কি আর ভিতরে এটা আছে এবি? নাই। এখন আবার বারডাম দিয়ে আপনি চেক করলেন যে অবজেক্টের এবি আছে কিনা, তখন কি করবে? প্রথমে চেক করবে ইজ সেট, মানে কি কি লাইনটা আসে দেখেন, ইজ এবি সেট, তারপরে কি বুলিয়ান ফলস আসবে, তাই না? এখানে যেহেতু বারডাম করা হয়েছে, আনসেটিং প্রথমে আসলো, ইজ এবি সেট, বুলিয়ান ফলস, না সেট না। একের পর এক এইভাবে যাওয়াটা ইজি না? আপনি দেখবেন যে রেজাল্ট কি চাচ্ছে, ভিতরে অনেক কিছু থাকতে পারে, ওগুলো দেখার দরকার নেই। এখন কোনটা কল করলে একটার পরে সিকুয়েল ধরে কোনটায় যাচ্ছে, ওইটা জাস্ট বোঝা, যে আনসেট করলে ভিতরে কোন মেথডের মধ্যে যাচ্ছে, ডাইনামিক্যালি যাচ্ছে, তাই না? এরপরে বারডাম করলেন, আচ্ছা ইকো দিয়া এটাও গেল। ইজ ইকো ডিক্লেয়ার, ডিক্লেয়ার যখনই আমি যাব, এখানে ডিক্লেয়ার অন আছে, অন আসার কথা না, অন অন আসলো, ডিক্লেয়ার করা আছে। এরপরে এখানে কি লেটস এক্সপেরিয়েন্স একটা লাইন ইকো করেছে। আচ্ছা, এটা দরকার নাই তাহলে। প্রাইভেট আর ভিজিবল ইনসাইড ক্লাস, ক্লাসের মধ্যে তো প্রাইভেট ডাটা ভিজিবলই, তাই না, প্রাইভেট থেকে পাবে, এটাও দরকার নাই। এরপরে গেট হিডেন করলাম, গেট হিডেন করলে এখানে গেট হিডেন নামে আমাদের একটা মেথড আছে। এখানে কি করবে, দিস হিডেন, হিডেনের মধ্যে কি আছে, এটা আবার প্রাইভেট করা, প্রাইভেট করলেও কি ভিতর থেকে তো পাবেই, সুতরাং এটা টু পাওয়ার কথা। দেখেন, হ্যাঁ আপনি তো ভিতর থেকে কল করতেছেন, এখানে রিটার্ন করে দিস, মানে ক্লাসের মধ্যে, এটা তো বাইরে না। গেট হিডেন করলাম, অনেক সময় এই নামের সময় আপনাদের ইয়ে হবে যে কি ব্যাপারে হিডেন করলাম, তারপরে এখানে আবার প্রাইভেটটা কল করতেছি, তাহলে মনে হয় পাবে না, কনফিউশন তৈরি করা আর কি।
হিডেনটা আবার তো হিডেনই থাকে নরমালি। আচ্ছা এরপরে কি এটাও একটা লাইন দরকার নাই, অবজেক্ট জাস্ট হিডেন। এই হিডেনটা কি জিনিস? এর একটা প্রপার্টি না? এই হিডেন নামে প্রপার্টি দেখে আছে কিনা? আছে। এইভাবে কিভাবে সরাসরি মেথডে এসে কল করলাম, এটা তো আর পাবে না, কারণ এটা প্রাইভেট। এখানে কি একটা ইরর দেওয়ার কথা নাকি? যদি এরকম প্রাইভেটটা ইয়া করে তাহলে এরকম কোনো কিছু ভ্যালু আছে? দেখাবে না, হুম, ভ্যালু দেখাবে না। হিডেন যখন হচ্ছে গেটিং হিডেন, এই কথাটা কোথায় আছে? ওই যে স্যার উপরে সেট গেট গেট গেটিং হিডেন, ও হিডেনটা ওখানে বাইরে থেকে দেখাইছে যে এই নামে কোনো কিছু নাই আসলে। যখন এই যেটা নাই অথচ ওটা কল করতেছেন, সাথে সাথে গেটে চলে যাবে। মূলত এখানে যায় নাই, আর প্রাইভেটে যায় নাই। এটা যদি গেট না থাকতো তাহলে দেখেন ইরর দেওয়ার কথা না, তাহলে অনেক কিছু বাদ দিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে কি করবে? ইরর আসে, দেখছেন, জাস্ট একটা গেটের কারণে। ভিতরে কোনোভাবে প্রাইভেট ডাটা বা অন্য কোনো ডাটা যেগুলো আসলে এই অ্যাক্সেস নাই অথবা নাই, ওরকম ক্ষেত্রে গেট থাকলে ওখানে আপনি তাকে একটা মেসেজ দিয়ে দিতে পারবেন আপনি যেটা কল করতেছেন আসলে এটা হয় প্রাইভেট, না হয় এরকম কোনো আমাদের ইয়া নাই। ডাইনামিক্যালি একটা মেসেজ দিয়ে দিতে পারবেন তাকে। এটা গেল শুধুমাত্র কিসের ক্ষেত্রে? প্রপার্টি যদি না থাকে সেট করা, সেই ক্ষেত্রে এতগুলা দিয়া করতে পারবেন। কোশ্চেনটা হয় এটা নিয়ে এরকম যে ওভারলোডিং এর সাথে কি কি মেথড জড়িত, সেখানে কি দিতে পারবেন? সেট, গেট, এই দুটোই হচ্ছে কমন। গেট সেট প্রথমে সেট করবে, তারপরে কি ওটা গেট করে তুলে নিয়ে আসবেন। আর একটা হচ্ছে ইজ সেটও হয়, আনসেটও ইয়া করা যায়। এই কয়টা হলো তাহলে? চারটা। আর একটা জিনিস আছে, যখন আপনি কোন মেথডকে দিবেন, প্যারেনথেসিস দিলে ওটা মেথড হয়ে যায় না? মেথডকে যখন দিবেন তখন ওটা হচ্ছে কল দিয়ে দিবেন। জাস্ট ভিতরে একটা ইয়া যোগ হবে, কি ফাংশন ডাবল আন্ডারস্কোর কল। কল দিলে প্রথমেরটায় নাম হবে কি মেথডের নাম, সেকেন্ড হবে আর্গুমেন্ট, আর কিছুই না। এখন কেউ যদি ইয়া করে যে স্ট্যাটিক ভাবে কল করলো বাইরে থেকে, আপনি দিলেন যে এরকম অবজেক্ট করে তারপরে ওটার ভ্যালু দিয়ে দিলেন, ঠিক আছে? এই কি যেন মেথড বানাইলেন রান টেস্ট, রান টেস্ট নামে ভিতরে কোনো মেথড আছে? নাই। সেই ক্ষেত্রে এই ভ্যালুটাও দিলেন, দুটেই পাবে। এটা পাবে কোথায় কোথায়? এই কলের মধ্যে। কিন্তু বাইরে থেকে কল করলেন মেথড টেস্ট, প্রথমে ইয়া ক্লাসের নাম লিখলেন, এরপরে স্ট্যাটিক ডাটা যেভাবে কল করে, এই কি এটা স্কোপ রেজোলিউশন, এটা কখন ইউজ হয়? নরমালি স্ট্যাটিক অথবা এই যে কনস্ট্যান্ট এরিয়া, ওইভাবে যদি আপনি কোনো মেথড কল করেন, সেই ক্ষেত্রে ও খুঁজবে গিয়ে যে স্ট্যাটিক ভাবে কোনো এরকম কলটা আছে কিনা, কল স্ট্যাটিকটা এখানে অটোমেটিক চলে আসবে। ক্লিয়ার? ওভারলোডিং, ওভারলোডিংটা খুবই দরকার হয় মানে প্রজেক্টে। ওখানে ছিল কয়টা? চারটা, এই দুইটা, ছয়টা হলো। মূলত মূল জিনিস হচ্ছে তিনটা, সেট, গেট, কল। এই তিনটা হচ্ছে বেসিক একদম মৌলিক জিনিস। আর ওটার সাথে যেই সেট কিনা, এরপরে আনসেট করা, তারপরে যদি স্ট্যাটিক ভাবে কল করা হয় বাইরে, তখন এইভাবে আসবে। ঠিক আছে? ওভারলোডিং হলো না? অবজেক্ট ইটারেশনটা কি? আচ্ছা, অবজেক্ট ইটারেশন মানে হচ্ছে লুপিং করা অনেকটা। হ্যাঁ, লুপিং করা। আপনি পাবলিক ভাবে যতগুলা ইয়া থাকবে, ক্লাসের মধ্যে যত মেথড থাকবে, মেথডগুলা ইয়া পাবে না, কি যেন বলে, ফাংশনটা না। পাবলিক যত ফাংশনগুলা থাকবে এখানে দেখেন। আচ্ছা, এখান থেকে দেখি, ওটা প্রথমে অবজেক্ট বানাইলেন, বানানোর পরে ফরিচ করলে ক্লাস কি ফরিচ করা যায় আসলে? ওটাই দেখেন।
এটা বাদ দেই। আপনি ক্লাসের জাস্ট ইনস্ট্যান্টিয়েট করলেন, করে কি করতেছেন, এই ক্লাসটারে আপনি ফর ইজ দিয়ে চালাবেন যে কি কোনটা কি মানে কি, তাহলে এই ক্ষেত্রে নেমটা পাবে। মজার ব্যাপার না, অ্যারে বানায় ফেলবে একদম। প্রপার্টিটা নিবে ইনডেক্স হিসাবে, আর প্রপার্টির ভ্যালুটা নিবে ভ্যালু হিসাবে, ইনডেক্সের ভ্যালু অ্যারের, পুরোটাই একটা অ্যারে হয়ে যাবে এই ক্লাসটা। ফরেজ দিয়ে চালালে তখন একটা অ্যারে হিসেবে আপনি পাবেন। কিটাও পাবেন, দেখেন পাচ্ছেন কিনা, কোন পর্যন্ত পাবেন ওটা একটা বিষয় আছে। শুধু পাবলিক গুলা পাবেন। স্যার একটা কোশ্চেন, এটা তো স্যার পুরো করা গেল, এবার যদি এমন হয় যে আমার কাছে প্রপার্টি আছে, একটা ক্লাস রিটার্ন, ক্লাস রিটার্ন করবেন, বুঝি নাই। মানে একটা ক্লাসের তো আমরা অ্যারে বানাই ফেলছি, হ্যাঁ এমন যদি হয়েছে একটা অ্যারে একটা ক্লাস বানাই ফেলবো, আছে সিস্টেম? হ্যাঁ, জাস্ট প্রথমে অবজেক্ট কি যেন একটা সাইন লিখলে হয়ে যায়, এটা সামনে পাবেন, এসপিএল এ পেয়ে যাবেন। দারুণ জিনিস। আচ্ছা, এখন আপনার ভিতরেরটাও মানে আপনার দরকার, কি যেন প্রোটেক্টেড যেগুলো আছে ওইগুলো আরে বানায় ফেলা দরকার। মানে আমাদের এই যে প্রোটেক্টেড আর প্রাইভেট দুটো কিন্তু আমরা পাই নাই। ওই ক্ষেত্রে কি করবেন, ভিতর থেকে যদি কল করেন, ভিতর থেকে তো সবাই পায়। এটা কি ভিতরে ঢুকবে? এখন না, এইটা যদি করেন, এখানে ফরেস্ট হইছে ভিতরে, দিস মানে সেলফ ক্লাস, এখানে কি ভ্যালু করে এই কি ভ্যালুটা প্রিন্ট দিয়ে দিলেন। এই যে এরকম করে দেখেন, এখানে পাবলিক লিখলে ভালো হয় না, আপনার লিখে নেই। এখন আমি প্রথমে মাই ক্লাস নিলাম, কি করব, অবজেক্ট লিখে নিউ না, মাই ক্লাস, এরপরে অবজেক্ট লিখে, সরি, এই মেথডটা কল করতেছি। এখন অটোমেটিক্যালি দেখেন পাই কিনা, এই প্রোটেক্টেডটাও পাইছে, প্রাইভেটটাও পাইছে ভিতর থেকে যখন কল করবেন, আর বাইরে থেকে শুধু পাবলিক গুলো পাবে। এই সেটার ইটারেশনের কাজ, আর কিছুই না, ঘুরে ফিরে। ঠিক আছে, ঘুরে ফিরে এইগুলাই অবজেক্ট ইটারেশন ইমপ্লিমেন্ট, এগুলা কিছু আছে যে এসপিএল এর নিয়ম দেখাইছে, কিছু ইটারেটর এগ্রিগেট। ঠিক আছে, এই চ্যাপ্টারটা দেখেন যে নেক্সট কিনা, ওই একদম ভিতর থেকে আবার লুপিং করা আর কি, কনস্ট্রাক্টর দিয়ে আরে রিঅন করা। রিঅন বলতে বুঝায় আপনাদের অনেক সময় দরকার হয় লুপ চালাইতে হঠাৎ করে প্রথম ভ্যালুতে চলে যাওয়া দরকার হয়, রিসেট করি না আমরা যেরকম অনেক সময়, এই রিওয়াইন্ডটা হলো রিসেট করে একদম শুরুতে চলে যায়, আবার প্রথম থেকে শুরু হয়। যখন এই রিওয়াইন্ড কল করবেন, আবার শূন্য যে কি যেন বলে ইন্ডেক্স আছে, অথবা প্রথম ইন্ডেক্সে চলে যাবে রিওয়াইন্ডের কাজ। কারেন্ট মানে কারেন্ট ভ্যালু চেক করা, এরপরে কি ওটার কিটা দেখা, ইন্ডেক্সটা, নেক্সট মানে পরেরটা চলে যাবে। যখন এই পুরো ক্লাসের মধ্যেই সব লুপটাও করতে পারবেন, এগুলো এসপিএল এর জিনিস। ঠিক আছে, অবজেক্ট ইটারেশন ইমপ্লিমেন্টিং ইটারেটর, ইটারেটর হচ্ছে এসপিএল এর জিনিস। ঠিক আছে, এরপর ভ্যালিড কিনা, ঠিক আছে, আসলে এটা যেটা কল করতেছে ভ্যালিড কিনা, এইগুলা চেক করা যায় পুরোটাই। ঠিক আছে, আর কি আছে, এসকিউএল এর স্যার মিনিং দেখতে, এসপিএল হইছে স্ট্যান্ডার্ড পিএইচপি লাইব্রেরি না, আমরা যেটা দেখছিলাম এসপিএল পিএইচপি, স্ট্যান্ডার্ড পিএইচপি লাইব্রেরি নাকি, স্ট্যান্ডার্ড পিএইচপি লাইব্রেরি, এগুলো তো বিল্ডিং ক্লাস। হ্যাঁ একদম বিল্ট ইন ক্লাস, অনেকগুলো আছে, ইটারেটর আছে, ইন্টারফেস আছে, এক্সেপশন আছে, অনেকগুলো জিনিস আছে। এগুলো বানায় রাখছে, মানে এটা প্র্যাকটিক্যাল লাইফে যখন ইউজ করবেন, মানে এত লাগবে, বিশাল বিশাল, এটা নিজে নিজে বানাতে গেলে অনেক সময়ের কাজ, অবাক হয়ে যাবেন, সব বানায় রাখছে, আপনি এইগুলো ইউজ করলেই হবে। আমাদের ধরুন বিশাল একটা প্রজেক্ট, এর মধ্যে 200 ফাইল আছে, আপনাকে দেখলে 200 ফাইলগুলো ডাইনামিক্যালি কল করে দেখান যে কতগুলো ফাইল আছে, সবগুলোর নাম দেখাবেন, কিভাবে ঝামেলা না অনেক।
এখানে এসপিএল এ খুব একটা ভালো জিনিস আছে এই ব্যাপারে, ফাইল সিস্টেম ইটারেটর দিলে একদম সব ফাইল এখানে পেয়ে যাবেন। দেখেন কত কিছু আছে, হিউজ জিনিস আছে। এই ক্লাসের মধ্যে এই ইয়াগুলা ডিফল্ট ভাবে দেয়া আছে, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যাল ইউজটা আপনারা দেখেন, ঠিক আছে। এখানে মনে হয় একটা ইয়ে দেয়া আছে, এটা দিলে মূলত হবে। যে ফোল্ডারটা চিনাই দিবেন ওই ফোল্ডারটা পারমিশন থাকতে হবে। আবার পারমিশন থাকলে এই ফরেস্ট দিয়ে সব ফাইল পেয়ে যাবেন ফোল্ডার ওয়াইজ। কারণ ফোল্ডারের পরে এই ফোল্ডার না পেলে কোনো একটা ফোল্ডার যদি ওটার মধ্যে পান, যে কোনো ফোল্ডার যদি হয় এই সেট যদি ফোল্ডার হয় চেক করলেন ইজ ফোল্ডার কিনা, তারপরে ওই ফোল্ডারের মধ্যে আবার একটা লুপ ঘুরতে থাকলো, আবার শুরুতে নিয়ে আসলেন, এরকম করে সবই আসলে পারবেন, ঠিক আছে। খুব দারুণ জিনিস একটা। এখানে ম্যাক্সিমাম জিনিস হয়ে গেছে। কনস্ট্রাক্ট, এই ম্যাজিক মেথডের কনস্ট্রাক্ট, ডিস্ট্রাক্ট, তারপরে কি কল, আন্ডারস্কোর, ডাবল আন্ডারস্কোর কল কি জন্য? ওভারলোডিং এর যদি মেথড যদি ডাইনামিক্যালি মেথড দিতে চান, হ্যাঁ। কল স্ট্যাটিক কি করবেন? যদি ডাইনামিক্যালি কল করে কোনো স্ট্যাটিক মেথড, সেই ক্ষেত্রে গেট কেন? যদি কোনো প্রপার্টি সেট করার পরে ওটা পিক করানো, ওটা ইকো করতে চান, সেই ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি কল হবে গেট। আর যদি সেট, যখন সেট করবে ডাইনামিক্যালি, যখনই সেট করবে সেটের ভ্যালু কোডটা আবার সেটার মধ্যে একটা হইছে, হ্যাঁ একটা হইছে প্রপার্টি, হ্যাঁ একটা হইছে প্রপার্টির নেম, প্রপার্টি ভ্যালু সেটের মধ্যে। আর গেটের মধ্যে কি একটাই থাকে, কোনটা? নেম। এইগুলা হইছে বিষয়, ঠিক আছে। আনসেট, এরপরে স্লিপটা দরকার হয় ডাটাবেজের ইয়ার সময় ইয়ে হয়ে থাকবে। ওয়েক আপ হইছে এটা একটা এখানে দেখা যাবে। আচ্ছা, ওয়েক আপটা দেখাবো না। টু স্ট্রিং হইছে অটোমেটিক্যালি অনেকটা কনস্ট্রাক্টের ইয়ার মতো, ইয়া করলে পেয়ে যায়। যদি কনস্ট্রাক্ট না, ইনভোকটা দেখাবো না। সেট স্টেট, ক্লোনটা হইছে অনেকটা হইছে ইয়ার মতো। ক্লোনটা আপনার রেফারেন্স করতেন না ভেরিয়েবল, ওরকম নরমালি ক্লাসগুলোর রেফারেন্স হয়ে যায়। ডাইনামিক্যালি কল করলে কোনো চেঞ্জ আসলে সবগুলো চেঞ্জ হয়ে যায়। যখন এই ক্লোন দিয়ে করবেন তখন চেঞ্জ করলে আর ইয়ে হবে না। ক্লোন যখন দেখাবো ইয়ে হবে না। তাহলে টুইস্টিংটা এখানে দেখতে পারেন। টুইস্টিং দিস হ্যালো জাস্ট কি করছে ক্লাস, আপনি ক্লাসের মধ্যে কি করলাম, একটা কনস্ট্রাক্ট ভ্যালু পাঠাইলাম, কনস্ট্রাক্ট ভ্যালু আসছে, সেটা এই ফোর মধ্যে পাবলিক ফোর মধ্যে রাখছেন। টুইস্টিং যদি থাকে জাস্ট এই দেখেন ক্লাসকে ইকো করলে হ্যালো পেয়ে যায়। এইভাবে কি হয়তো আগে কোনো পাবলিককে এখানে কোনো প্রপার্টিতে ভ্যালু সেট করা আছে, কনস্ট্রাক্টরের মাধ্যমে ভ্যালুটা সেট করা হচ্ছে। এটা দিয়ে শেষ করি আপনাদের। স্যার অন্য সময় তো একটা প্রপার্টির ভিতরে রাখতে হবে। আচ্ছা, এখানে দেখি ইকো করব জাস্ট কি ওবিজে, এটা কোনো কিছু আসবে? দেখি কি আসে। এরর আসবে, তাই না? এখানে কি করেন, পাবলিক ফাংশন স্ট্যাটিক, না শব্দটা কি? টু স্ট্যাটিক মনে হয়। টু স্ট্যাটিক দিলে টু স্ট্যাটিক, এটা ম্যাজিক মেথড। এখানে রিটার্ন করেন বারণ, দেখি পাই কিনা এবার। হ্যাঁ, ওই জন্য তার দিলাম না। ভ্যালু দিতে চাচ্ছেন, যদি আপনি চাচ্ছেন নিচে দিবেন, তাহলে কি করবেন, আরেকটা ইউজ করলেন, পাবলিক ফাংশন কনস্ট্রাক্ট দিয়া বার দিলেন। তাহলে টু স্ট্রিং এর কাজটা কি হলো? কনস্ট্রাক্টর স্ট্রিং যেটা পাবে অটোমেটিক্যালি ওখান থেকে কল হয়ে যাচ্ছে। এখানে আপনি যত এখানে
কনস্ট্রাক্টর তো সেম দেখাচ্ছি, আচ্ছা দেখাচ্ছি দাঁড়ান। এখানে আপনি ডাইনামিক্যালি যদি দেন সেই ক্ষেত্রে কি হবে ওটা দেখাচ্ছি। বার 1 যদি হয় সেটার মধ্যে যাবে বারটা, এখান থেকে আমি কোনো কিছু রিটার্ন করব না, এখানে রিটার্ন করলে ওটা অটোমেটিক্যালি যাবে, তাই না? সেটা তো আমি করি নাই, এখানে রাইখে দিছি, জাস্ট কনস্ট্রাক্টর জাস্ট রাইখে দিছি। সেই ক্ষেত্রে এখান থেকে আমি ভ্যালু পাঠাইলাম, এবার পাঠাইলাম যে কনস্ট্রাক্ট, আচ্ছা এরকম কোন একটা ভ্যালু পাঠাই দিলাম। ক্লিয়ার? এখানে তো আমি ইয়া করি নাই, এখানে ইকো করি নাই, এখানে ইকো করলে আবার হয়তো দেখেন টুইস্টিং এ তো এবার যাবে না, এবার যাচ্ছে ইয়ার মাধ্যমে, কনস্ট্রাক্টর মাধ্যমে, এখানে ইকোই নাই। ঠিক আছে, হ্যাঁ এখন যদি দেখেন এখন কি আসবে, এখন তো আসবে না, এখানে ইকো থাকবে নরমালি অথবা রিটার্ন থাকবে, রিটার্ন থেকে এখানে কি করবেন, ইকো যদি করেন তাহলে আসবে। কিন্তু আপনি ইয়া করলেন টু স্ট্যাটিক, এটা নরমালি কি টু স্ট্রিং দেয়া, এটা আবার স্ট্রিংও হইতে হয়, এখানে একটা ইয়া একটা এমনি তাহলে ইন্টিজার ভ্যালু দেন। হ্যাঁ এটা দিই, ওটা স্ট্রিং এর করে নিয়ে নেবে, সমস্যা নেই। নিয়ে নেবে। ওটা স্ট্রিং হইতে হবে, দেখছেন এসে কাজ।